নমস্কার, সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত। যে যুদ্ধ চায় সে যুদ্ধে যায় না, যে যুদ্ধে যায় সে যুদ্ধ চায় না। যুদ্ধ লাগলে আমরা এটা কাব্য করে বলি বটে। ভাবখানা এমন যেন যুদ্ধ বাদ দিয়ে আমাদের জীবনে যা যা কিছু ঘটে সে সবই আমাদের কথায়, আমাদের ইচ্ছে অনুযায়ী ঘটে। গণতান্ত্রিক দেশে থাকি বলে আমরা যেন যা চাই তাই পাই। এই যে জেলায় জেলায় বিদ্বেষের আগুন, তা কি আমরা চেয়েছি বলে? হ্যাঁ, কিছু লোক চায়, তা তো বটেই, কিন্তু আমরা বেশিরভাগই তো তা চাই না। একই মঞ্চে আমরা যেভাবে রবীন্দ্র নজরুল সন্ধ্যা করি সেভাবেই দিন কাটাতে চাইলেও পারছি কি? কেন পারছি না? কারণ ভোট দেওয়া পর্যন্ত আমাদের অধিকার, তারপর আমরা হাতের পুতুল। ক্ষমতায় যেই থাকুক তাদের কথায় আমাদের বসতে হয়, আমাদের উঠতে হয়। হিংসা আর দুষ্কৃতীদের দাপাদাপি আমাদের গিলতে হয়। এসএসসির পর প্রাইমারিতেও নিয়োগ দুর্নীতি ফাঁস হচ্ছে দেখলেও টু শব্দটি করার আগে 10 বার ভাবতে হয়। যদি স্ট্যাম্প লেগে যায়, যদি দ্রোহের তকমা লাগে, তবুও কিছু কথা বলতে চাই। কারণ প্রাইমারি টেটে কেলেঙ্কারির জেরে 269 জনের চাকরি বাতিল হয়েছে। এই কথাগুলো তো আজ না বললেই নয়। নিয়োগের নামে দুর্নীতি যে হয়েছে সে তো কবে থেকেই শুনে আসছি। প্রাথমিকের টেটে অবশেষে প্যান্ডোরার বাক্স খুলেছে, আর যা বেরোচ্ছে তা কি শুধুই ধোঁয়া? প্যান্ডোরার বাক্স থেকে যেটা বেরোচ্ছে সেটা শুধুই ধোঁয়া নয়, কেলেঙ্কারির ধোঁয়া। অন্তত অভিযোগ তো সেরকমই। অভিযোগ যে এসএসসির কেলেঙ্কারি নাকি এর কাছে নেহাতি শিশু। অন্তত আবার বলছি, এরকমই দাবি করছেন টেট উত্তীর্ণরা। প্রাথমিকের দুর্নীতির আজ পাওয়া গেল আজ। প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত 269 জনের নিয়োগ বাতিল করেছে। জানি রাজনৈতিক দলগুলোর কাছে দুর্নীতি কেলেঙ্কারির মতো শব্দ সব গা সওয়া, কিন্তু আমাদের জীবনে এগুলোর প্রভাব কিন্তু অনেক বেশি। সম্পূর্ণ বেআইনি। ওই সময়তে কোনো রকম কোর্টের অর্ডার ছিল না, শুধুমাত্র 269কে কেন নিয়োগ করা হলো সেই ভিত্তিতে সিবিআই মনে করলে এক্ষেত্রে এফআইআর রেজিস্টার করতে পারে। এই 269 জনের বিরুদ্ধে আমাদের নির্দিষ্ট অভিযোগ ছিল যে টেটে ফেল করেও এরা প্রাইমারি শিক্ষক হয়েছে, কারণ প্রাইমারি শিক্ষক হতে গেলে প্রথমে টেটে পাস করতে হবে। যেটা 16-এ পরীক্ষা হয়েছে, মানে না, নোটিফিকেশন হয়েছিল, 15-এ পরীক্ষা হয়, 17-এ রিক্রুটমেন্ট হয়। এন্টায়ারলি সাবজুডিস ম্যাটার। এসএসসি দুর্নীতির মতো প্রাথমিকের নিয়োগ কেলেঙ্কারিও তো প্রাক্তন শিক্ষামন্ত্রীর আমলে। সে কথাই ঘুরিয়ে বললেন বর্তমান শিক্ষামন্ত্রী। আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি এবং সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয় আদালত। তারা মুখোমুখি হলেন সিবিআই তদন্তে। তাদের জিজ্ঞাসাবাদের পর 2014 সালের প্রাথমিক টেট ঘিরে দুর্নীতি তদন্তে আরও কোনো বড় মাথার নাম জড়াবে কি? এর আগে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষক নিয়োগ সহ 7টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আজও দুর্নীতির প্রতিবাদে বিধানসভার সামনে বিক্ষোভ দেখিয়েছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগের ব্যবস্থা করুক, এই আবেদন মহামান্য হাইকোর্টের কাছে। আমাদের এই আবেদন আমরা আর পাচ্ছি না। বাজারে চাল, ডাল, তেলের দাম কত? গাড়ি বাড়ির সুদ বাড়লো নাকি কমলো? ব্যাংকের সুদ কত হলো? এসব ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না। হঠাৎ করে সেই সমস্ত চিন্তাভাবনা সব গুবলেট হয়ে গেল। উল্টে হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এখানে সমস্ত আত্মীয় পরিজন, চেনা পরিচিত যারা আছেন তারা সবাই
ফোন করে খোঁজ নিচ্ছেন, খোঁজ নিতেও হচ্ছে তাদের। কি হচ্ছে তোমাদের ওখানে, সব ঠিক আছে তো? ঠিক যে নেই সেটা কিন্তু দিনের আলোর মতোই পরিষ্কার। দেখুন, নূপুর শর্মা, নবীন জিন্দালদের মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি অবরোধের শেষ নেই বাংলায়, শেষ নেই রাজনীতিরও। শান্তির খোঁজে সর্বদল বৈঠক হতে পারত, হয়নি। উল্টে রাজনৈতিক আকচি চলছে এই রাজ্যে। কেন এই প্রবণতা? কেন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা? আজও কেন উত্তপ্ত হলো বেথুয়া ডহরি? পরপর বোমা পড়ল, সামাল দিতে টিয়ার গ্যাস চালালো পুলিশ, ধরপাকড়ও করতে হলো বিরাটভাবে। হাওড়ার উলুবেড়িয়া, ধুলাগড়, পাঁচলা, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, নদিয়ার হরিণঘাটা, বেথুয়াডহরি, ধুবুলিয়া, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা, মালদার ইংরেজবাজার। তালিকা লম্বা হচ্ছে ক্রমশ। বিক্ষোভের নামে দুষ্কৃতীদের তাণ্ডব, পাল্টা হুঙ্কারে বাংলা জ্বলছে, পুড়ছে। নদিয়ার বেথুয়াডহরিকেই দেখুন। রবিবার স্টেশনে হামলা, ভাঙচুর, এলাকায় তাণ্ডবের আতঙ্কে আজও সিটিয়ে আছে বেথুয়াডহরি। আশেপাশের বহু দোকান, বহু সরকারি বেসরকারি সম্পত্তিতে তাণ্ডবের চিহ্ন স্পষ্ট। পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের আদালতে তোলার সময় বিশৃঙ্খলা তৈরি হলো। অভিযোগ, যাকে পেয়েছে তাকেই ধরেছে পুলিশ। তারা করেছে পুলিশে, দিয়ে আবার ওখানে গিয়ে হসপিটালে ঢুকে গেছে, দিয়ে বলছে ওখানে হসপিটাল লোক বলছে বাইরে থেকে চলে এসেছে, তার ঢুকতে দিল, দিয়ে আমাদের পুলিশের হাতে তুলে দিল। মুর্শিদাবাদের বড়োয়ায় বিদ্বেষের আগুন থেকে জ্বলছে। মিছিল ঘিরে উত্তেজনা, বিক্ষোভ, তুলকালাম বেঁধে গেছে আজও। মুর্শিদাবাদ এমনিতেই স্পর্শকাতর। গুলি বোমার রাজনীতিতে বারবার রক্তাক্ত এক জেলা। সেই জায়গায় পরিকল্পনা মাফিক হিংসা ছড়াচ্ছে কারা? উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমাতেও দুষ্কৃতীদের সামলানো যাচ্ছে না কেন? কাজীপাড়ায় ট্রেন আটকে কাদের লাভ হলো? বিক্ষোভের নামে মানুষের হয়রানি বরদাস্ত করা সম্ভব? অশান্তির আঁচ প্রথম যেখানে লেগেছিল সেই হাওড়া কেমন আছে? শুক্রবার উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির অফিসে হামলা হয়েছে। তারপর দিলীপ ঘোষ ছাড়া আর কোনো বিজেপি নেতা সেখানে যেতে পারেননি। রবিবার পুলিশি বাধার পর আজ কৌশলী শুভেন্দু অধিকারী। বিধানসভায় আসার পথেই নয়া টুইস্ট বিজেপি নেতার। পাঁচলা ব্রিজে কনভয় দাঁড় করালেন শুভেন্দু, স্থানীয়দের সঙ্গে কথা বললেন। গণতান্ত্রিকভাবে এর বদলা আমরা নেব, নিশ্চিত থাকুন। এইভাবে আপনাকে আটকাচ্ছে দাদা বারবার। আটকাতে পারলো নাকি? দর্শন করে গেলাম, আমাদের মন্দির দর্শন করে গেলাম। পার্টি অফিস মানে আমাদের মন্দির দর্শন করে গেলাম। দরজা আকচি। গত কদিন ধরে এটাই চলছে বাংলার রাজনীতির ময়দানে। দেখুন, শান্তি ফেরানোটাই এখন সবচেয়ে জরুরি, আর সেটাই এখন মূল উদ্দেশ্য হওয়া উচিত নয় কি? অবশ্য যে কোনো পরিস্থিতিতে রাজনৈতিক ফয়দা তোলার কাজটা নেতারা করেন, তাতে আম জনতা বাঁচল কি মরল কী বা আসে যায়? তারা ভোট বোঝেন, ভোট ব্যাংক বোঝেন কিসে লাভ কিসে ক্ষতি। যে কোনো দল, যে কোনো নেতার কথা কল্পনা করুন, তাদের কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা ধরতেই পারবেন না। যে নেতারা আজ এ দলে কাল ও দলে, যে নেতা আজ জয় বাংলা কাল আত্মনির্ভর ভারতের কথা বলেন, তাদের কথায় এত গুরুত্ব দিতে হয় কেন? হ্যাঁ, গুরুত্ব দিতে পারি আমরা সাংবিধানিক পদে, প্রশাসনিক চেয়ারে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বটে, কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী, তার কথা একটা যুক্তি আছে। বিজেপির দিল্লির দুই নেতা, তারা যা বললেন তার জন্য সারা দেশে আগুন জ্বলবে কেন? ঠিকই তো, এই দুই নেতার বিরুদ্ধে তো ব্যবস্থা নিয়েছে বিজেপিও। তাহলে বাংলাকে অশান্ত করা কেন? প্রয়োজনে আইনের পথে গেলেই তো হয়। কলকাতা হাইকোর্ট আজ জানিয়েছে রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে। তবে রাজ্য পুলিশের অবশ্য দাবি পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণে আসছে। কিছু ফ্যাক্টস থাকতে পারে, অনেক কনস্পিরেসি থাকতে পারে, সেটা উই আর ট্রাইং টু ফাইন্ড আউট যে কীভাবে এক্স্যাক্টলি হলো, কেন থার্সডেতে আচানক ভিড় হলো, বা তারপরে ফ্রাইডে এক্স্যাক্টলি থার্সডে বা ফ্রাইডে তারপরে কী করে জিনিসগুলো দাঁড়ালো, সেগুলো একটু সময় লাগবে। এখন ফার্স্ট প্রায়োরিটি আছে আমাদের ল অ্যান্ড অর্ডার পুরো রেস্টোর করা।
দেখুন, আমরাও তো এটাই চাই, অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যারা যারা রাজ্যে অশান্তি ছড়ানোর পেছনে, তাদের সবার শাস্তি হোক। কেন ওই এক বা দুজন বা কয়েকজনের জন্য হাজার হাজার মানুষ তারা অসুবিধার মুখে পড়বেন? অবশ্য এ তো খানিকটা নীতিবাক্যের মতো, সেটা কি আর রাজনৈতিক নেতারা শুনবেন? এরা গোটা রাজ্যটাকে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ইসলামাবাদে পরিণত করে দিয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্য, তৈরি করা রাজ্য, তাকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এরা ইসলামাবাদে পরিণত করে দিয়েছে। চিন্তা নেই, ভারতীয় জনতা পার্টি গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে জমিকে পবিত্র রাখবে। এমন নয় যে সারা দেশে অশান্তি শুধু পশ্চিমবঙ্গেই হচ্ছে দেশের অনেক প্রান্তেই, কোথাও কম কোথাও বেশি, কিন্তু প্রবণতাটা বিপজ্জনক। সেজন্যই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন সারা দেশে কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে হবে পুলিশকে। আসলে 2024-এ দেশে লোকসভা নির্বাচন, সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছে সব পক্ষ। তবে তার আগে রাজনৈতিক শক্তিগুলোর শক্তি পরীক্ষার মঞ্চ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা ঠিক করার আগে ছলে বলে কৌশলে নিজেদের শক্তি মাপছে শাসক বিরোধী সব পক্ষই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কটাক্ষ করে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। মালব্য লিখেছেন, মমতা বাংলার কথা ভাবছেন না, রাজ্যে যখন অশান্তি তখন তিনি দিল্লি যাচ্ছেন, বাংলার মানুষের থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনকে। এই দেখুন, এতক্ষণ আমরা বলছিলাম না যে নেতারা আমাদের মতো সাধারণের কথা ভাবেন না। অমিত মালব্য কি টুইট করেছেন সেটা শুনলেন তো? মালব্য লিখেছেন, এটা রাজনীতি করার সময় নয়। ঠিকই লিখেছেন, এবং এই কথাটা সব রাজনৈতিক দলের জন্যই খাটে। শুধু দলীয় বাধ্যবাধকতার জন্যই মালব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে বন্দুক রেখেছেন, আমরা সেটাই ধরে নিচ্ছি। সত্যিই তো, এখন কি আর রাজনীতি করার সময়? আমাদের জীবনে তো শান্তির প্রয়োজন, তার জন্য নেতাদের মুখে লাগাম যেমন জরুরি, তেমনই আমাদের শুভবুদ্ধির প্রয়োজন। मुस्लिम सिख ईसाई ये तो नाम है सारे, नाम में क्या रखा है जब एक खून के रंग हमारे। এটাই আসার কথা। আমাদের বোধ বুদ্ধি এখনো হারিয়ে যায়নি। অশান্তির আগুন যেমন জ্বলছে, তেমনি ভরসা জোগাচ্ছে আমাদের চেনা সৌভ্রাতৃত্বের ছবি। গত 4-5 দিনে অশান্তির ছবি যেমন দেখেছে বাংলা, তেমনি সম্প্রীতির ছবিও দেখেছে। রবিবার ভগবানগোলা হাইস্কুল চত্বরের এই ছবি দেখেছেন। ছুটির দিনেও তিল ধারণের জায়গা ছিল না। উচ্চ মাধ্যমিকে কৃতীদের হাতে তুলে দেওয়া হলো সাইকেল, ট্রাইসাইকেল পেলেন বিশেষ ক্ষমতা সম্পন্নরা। অনুষ্ঠান মঞ্চে একদিকে রামকৃষ্ণ মিশনের মহারাজ, তার সঙ্গেই মঞ্চে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাংলার একটা ঐতিহ্য আছে, সব ধর্মের মানুষের একটা স্বাধীনতা আছে, ভালোবাসা আছে, সেটা থাক। বাংলা বরাবরই রাম রহিমের ঐক্য, ভালোবাসা আর সম্প্রীতির ছবি আমাদের পরিচয়। সে কথা মনে করানোর লোকেরও কিন্তু অভাব নেই। প্রতিবাদ করুন, কিন্তু সেটা ভায়োলেন্সের মধ্যে দিয়ে, হিংসার মধ্যে দিয়ে নয়। প্লিজ নিশ্চয়ই প্রতিবাদ করবেন, 100 বার প্রতিবাদ করবেন। একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকের অধিকার আছে প্রতিবাদ করার, কিন্তু হিংসার মধ্যে দিয়ে করবেন না প্লিজ। এটাই তো বাংলা, বাংলার ঐতিহ্য। কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সুখে দুঃখে সামিল হওয়া, ভাগ করে নেওয়া ঈদ, দুর্গাপুজো, ক্রিসমাসের আনন্দ। চারপাশে হানাহানি, মারামারি, যা খুশি হোক, নেতাদের নিরাপত্তা কিন্তু খুব জরুরি। এর জেড ক্যাটাগরি, ওর জন্য ওয়াই সুরক্ষা। নেতারা সব সুরক্ষা বলয়ে থাকেন, তাদের জীবন ভীষণ দামি। আর বানের জলে ভেসে এসেছি আমরা, আমজনতা। আমাদের জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা সবকটাই এখন নেতাদের মর্জির ওপর নির্ভরশীল।
প্রবল গরম, সেই জন্যেই স্কুলগুলোতে গরমের ছুটি আরও বেড়ে গেল। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী 2-3 দিনে দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকছে। রবিবার পানিহাটিতে একটা মেলায় ভিড়ে কয়েকজনের মৃত্যু হলো। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু তার সঙ্গে স্কুলে পড়াশুনোর সম্পর্ক কি? সম্পর্ক যদি না থাকে তাহলে গরমের ছুটি বাড়ানোর কারণ কি? এই ছুটি বাড়ানোর ফলে ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষাও তো পিছিয়ে গেল। ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, একথা হীরক রাজ্যে শোনা যেত। আমরা তো হীরক রাজ্যে থাকি না, আমরা বাংলায় থাকি। এখানে পড়াশোনা নিয়ে পরীক্ষা নিরীক্ষাটা কি একটু বেশি হয়ে যাচ্ছে? 26শে জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ল, নির্দেশিকায় জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সব কিছু নিয়েই যখন রাজনীতি হয় তখন পড়াশোনাটাই বা বাদ যায় কেন? রাজনৈতিকভাবে প্রাক্তন হবেন, রিটায়ার করবেন, এসে গেছেন স্টেজে, আর প্রজন্মের পর প্রজন্মকে শেষ করে দিয়ে গেলেন, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেলেন। এই যে 15 দিন এক্সটেনশন, কি কারণ আছে? পেয়েছে গরমে, যেখানে কালকে মানুষ মারা গেছে, সেখানে আমার বাচ্চাদের প্রোটেকশনের দায়িত্ব নিশ্চিতভাবে আমাদের। রাজনীতির কচকচি ছেড়ে একটু বাস্তব সমস্যার দিকে তাকাই। মাধ্যমিক উত্তীর্ণরা কবে ক্লাস 11-এ ভর্তি হবে? সিলেবাস শেষ হবে তো ঠিকঠাক? ফার্স্ট সামেটিভ পরীক্ষা নিয়েও চিন্তা তৈরি হলো। ছাত্রছাত্রী তাদের বাঁচার জায়গা, চেতনার জায়গা, শিক্ষার জায়গা, তাদের ভালোবাসার জায়গা, সেই বিদ্যালয়ের দরজা খুলে দেওয়া হোক। স্কুল শিক্ষায় পড়ুয়ার জীবনের ভিত তৈরি হয়। সেই ভিত নড়বড়ে হলে কি হয়? চারপাশে চক্ষুরান। উচ্চ মাধ্যমিকে ফেল করা ছেলে মেয়েদের অনুশোচনা দূরে থাক, তারা রাস্তা অবরোধ করছে পাশ করিয়ে দেওয়ার দাবিতে। কি ভাবছেন, মামার বাড়ির আবদার? তাহলে ওপেন বুক পদ্ধতিতে অনলাইন পরীক্ষা দিতে চাওয়া কলেজ পড়ুয়াদের দাবিকে কি বলবেন? আমাদের চারপাশে এইসব আজব আবদার উঠছে কেন? উত্তরটা জলের মতো পরিষ্কার। শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলে খেলা চলছে, ছেলে খেলা। শুরুতেই বলছিলাম আমাদের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই, তবুও এতগুলো কথা বললাম কেন? নেতাদের কথা ভেবে বলিনি। তারা ব্যস্ত মানুষ, তাদের হাজারো চিন্তা। আমরা নেতা বানাই বলে সাপের 5 পা তো দেখিনি। তবু ভালো থাকার স্বপ্ন দেখতে ক্ষতি কি? আমরা চাই অশান্ত সময়ে হিন্দু মুসলিম সম্প্রীতির আলোয় উজ্জ্বল হয়ে উঠুক আমাদের বাংলা, আমাদের দেশ। শিক্ষার আলোয় কেটে যাক সব অন্ধকার। আজ সুশিক্ষা চাই, শিক্ষার ছুটি নয়।